আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বাংলাদেশের আহ্বান। ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে মুক্তিযুদ্ধের আগের পাওনা ফেরতের দাবি। বিচার বিভাগের সংস্কার শুরু শিগগিরই। কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়িয়ে কমানো হলো গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন। শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা। গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সনদ তৈরি করছে ঐকমত্য কমিশন। বিএনপি যৌক্তিক সংস্কারের পক্ষে বলে বৈঠকে অভিমত। সংস্কার ছাড়া নির্বাচন অতীতের মতো খারাপ হবে মনে করে জামায়াত। জাতির প্রত্যাশা পূরণ হলে ফেব্রুয়ারির আগেই ভোট হতে পারে মন্তব্য। এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে একসাথে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বন সংরক্ষণ জরুরি মন্তব্য। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ১৯৭১ সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বাংলাদেশ। এছাড়া মুক্তিযুদ্ধের আগের পাওনা ফেরত চেয়েছে ঢাকা। এ ব্যাপারে আরও আলোচনার কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক। দুই দেশের নেতৃত্ব দেন জসিমউদ্দিন ও আমনা বালুচ। সকালের বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। পরে এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সাথে আগে যেমনটা বলেছি, বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া নিয়ে যে কৌশল। দেখেন, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি। তারা বলেছে যে তারা এই নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। তো কাজেই আমি এই আলোচনার প্রেক্ষিতে ভবিষ্যতে আলোচনার জন্য প্রস্তুতি নেব, এটা চাওয়ার অবস্থান। সচিব জানান, দুই দেশের স্থবির সম্পর্ক গতিশীল করতে যোগাযোগ ও বাণিজ্য বাড়ানো ছাড়াও শিক্ষা, সংস্কৃতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন এই যে স্থবির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি এবং সেটা আমরা সম্পূর্ণরূপে আমাদের যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই আমরা করছি। ফরমার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসেব অনুযায়ী ৪,০০০ মিলিয়ন US ডলার, আর আরেকটা হিসেবে বলা আছে ৪.৩ বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আর একটা হচ্ছে যে ১৯৭০ সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি ২০০ মিলিয়ন US ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল
সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। সচিব জানান, এ মাসের 27-28 তারিখ ঢাকা সফর করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। শিগগিরই শুরু হচ্ছে বিচার বিভাগের সংস্কার কাজ, এমন তথ্য জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেছেন, বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সিআরপিসিতে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে, বাড়ানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে পরিষদ। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। জানানো হয়, প্রজন্ম থেকে প্রজন্ম ভোগান্তিতে থাকে, মামলার সমাধান হয় না বলে। এসব কারণেই দ্রুতই শুরু হচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়ন। আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো ওই মামলার রায় বাস্তবায়নের জন্য। এখন বলা হচ্ছে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেওয়া হবে। আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমেও করতে পারবো। এটা কি হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও কি সুবিধা আছে নাকি শুধু মেসেজে? খুব ভেরি গুড কোয়েশ্চেন। এটা আসলে যখন আপনি মামলাটা দায়ের করেন তখন আপনি বলেন আপনার মামলা ওনার বিরুদ্ধে, ওনার নাম, বাসার ঠিকানাই। এখন বলা হচ্ছে আপনি তার ফোন নাম্বার দেবেন, আপনি তার এনআইডি নাম্বার দেবেন, আপনি তার ইমেইল অ্যাড্রেস দেবেন, যতটুকু আপনার পক্ষে নেওয়া সম্ভব। চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ এই সমস্ত বিষয় বিবেচনা করা হবে। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ নীতিগত অনুমোদন দেয়ায় ব্যাংকের সুবিধাভোগীর মালিকানা বেড়েছে, কমেছে সরকারের মালিকানা। একই সঙ্গে বিদ্যমান ব্যাংকিং নীতিমালায় বেশ কিছু পরিবর্তনের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের একটা শিল্প গোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজুলিউশন অধ্যাদেশ পাশ করেছি। গ্রামীণ ব্যাংক পরিশোধিত মূলধন আগে ছিল সরকার 25% আর যারা বেনিফিশিয়ারি তারা 75%, এখন হয়ে গেছে 10% এবং 90%। গত 15 বছর দেখেছি যে ব্যাংকে একদম দিনে দুপুরে যে ব্যাংকের যে লুটপাট, আমার আপনার যে আমানতের টাকা এটা নিয়ে বিদেশে চলে যাওয়া, সেটাকে বন্ধ করার জন্য আসলে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট এটা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্থনৈতিক অপরাধ যারা করেছেন তাদের বিচারের জন্য আলাদা কমিটি গঠন করা হচ্ছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই সমর্থনের কথা জানায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রতিনিধি দল শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ চুলিক এবং অ্যান্ড্রু হের্প। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, ঢাকায় মার্কিন মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন বৈঠকে উপস্থিত ছিলেন। মার্কিন কর্মকর্তারা 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই বিষয়ে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বকে ধন্যবাদ জানান। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য ও ব্যবসায়িক সম্ভাবনা অন্বেষণের জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বলেছেন, কিছু বাধা আছে, আমাদের সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এইসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি সব সময় সার্কের কাঠামোর মধ্যে পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চান। ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের উচিত 2 দেশের মধ্যে আরও বেশি যুব ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময় করা, যাতে জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায়।
অতীতের কথা উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ও পাকিস্তানকে দুই দেশের মধ্যে সম্ভাবনা কাজে লাগানোর উপায় খুঁজে বের করতে হবে। বিএনপির সঙ্গে বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, কমিশনের লক্ষ্য আলোচনার মাধ্যমে একটি সনদ তৈরি করা যাতে দেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পায়। বিএনপি জানিয়েছে, এখন সুপারিশগুলোর দফা ওয়ারি আলোচনা হচ্ছে। ঐকমত্যের ভিত্তিতে যা যৌক্তিক তাই করা হবে, প্রয়োজনে আরও আলোচনা হবে বলে জানান বিএনপি নেতারা। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে গঠিত ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। কমিশনের 166টি প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে নিজেদের মতামত তুলে ধরছে রাজনৈতিক দলগুলো। এর আগেও নিজেদের মতামত জানিয়েছে বিএনপি। তবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৃহস্পতিবার আরেক দফা সংস্কার নিয়ে আলোচনায় বসে দলটি। বৈঠকের আগে আলোচনা নিয়ে আসার কথা বলেন উভয় পক্ষই। ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মতামতগুলোর ক্ষেত্রে ঐকমত্য সুস্পষ্ট, কিছু বিষয়ে ভিন্ন মত আছে, সেগুলো আমরা আলোচনা করব এবং আমরা আশা করি আমরা এক জায়গায় আসতে পারব। আমরা একত্রে সকলে মিলে জাতির যে আকাঙ্ক্ষা যে একটি ঐকমত্য তৈরি করা, একটি দীর্ঘমেয়াদী স্থায়ী ভিত্তি দেয়া গণতন্ত্রকে, তার জন্য আমরা সকলে কাজ করছি। লড়াই সংগ্রাম বিভিন্নভাবে আমরা যুক্ত থেকেছি। সেই জায়গায় বিএনপি যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা তাদেরকে নিঃসন্দেহে এমন অবস্থানে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন। দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার অনুমোদন দিয়েছে এবং আমরা যে বলেছি যে এর যে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব এবং আমরা যে এই যে সংস্কার কমিশনের কাজ, আমরা এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি। পরে বৈঠক নিয়ে বিএনপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়। স্প্রেডশিটে সংক্ষিপ্ত হ্যাঁ না জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল, তাতে করে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মিসলিড করা হয়েছে। আমরা বিস্তারিত প্রতিবেদন তখন জমা দেব বলেছিলাম, সেই দিনই আমরা একটা কনস্টিটিউশনের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছিলাম। এরপরে আমরা বিচার বিভাগ, প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছি। আমাদের দফাওয়ারি আলোচনা চলছে। আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মূলনীতি, তারপরে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে বাকিগুলো আমরা দফায় দফায় আলোচনা করব। প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরও আলোচনা হবে। এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি। আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি। সালাউদ্দিন আহমেদ বলেন, আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের সময়। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন করলে অতীতের মতো খারাপ নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। লন্ডনে খালেদা জিয়ার সাথে সাক্ষাতে রাজনৈতিক আলাপ হয়েছে বলে জানান জামায়াতের আমির। নাজিব বেগের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি জামায়াতের নেতাদের ইউরোপ সফর নিয়ে বিস্তারিত তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলন। দলের আমির বলেন, সফরে বাংলাদেশে বিনিয়োগ, রোহিঙ্গা সমস্যা সমাধান ও শ্রমিকদের দক্ষতা উন্নয়ন সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে। ব্রিফিংয়ের এক পর্যায়ে উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। তিনি বলেন, নির্বাচন কখন হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপর। রাজনৈতিক দলগুলোর উপরেই এখন মূলত দায়িত্ব বর্তাচ্ছে। জনগণের চাহিদা, মিনিমাম চাহিদার আলোকে যে সংস্কার, সেই সংস্কারে আমরা কিভাবে কতটুকু সহযোগিতা করছি তার উপর নির্ভর করছে এই নির্বাচনের অনুষ্ঠান হওয়ার বিষয়টা। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ নিয়েও কথা বলেন তিনি। আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা, কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায়, সেই কারণে তিনিও থাকবেন, এটি স্বাভাবিক। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জামাতের অবস্থান কি, জবাব দেন সে প্রশ্নের। আমাদের দেশে কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে, শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে। তা সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা
সেটা বিশাল প্রশ্ন। দলের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী জামায়াতের আমির। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাংলাদেশের জন্য সুযোগ না সংকট তা নিয়ে এখনো তর্ক বিতর্ক চলছে। এমনকি শুল্ক বসানোর পর ট্রাম্পের কাছে প্রধান উপদেষ্টার চিঠি পাঠানো নিয়ে আবারও নেতিবাচক মতামত দিলেন সিপিডির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক কূটনীতিক তৌফিক আলী। শুল্ক আরোপের ফলে রপ্তানি কমার শঙ্কার কথা বলেন বেশিরভাগ ব্যবসায়ী, তবে কেউ কেউ এটাকে সুযোগ হিসেবেও দেখছেন। রিজভিনাজের রিপোর্ট। 2 এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে নতুন করে বসানো 37% শুল্ক স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের কাছে চিঠি পাঠান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সব দেশের সাথে বাংলাদেশের উপর বসানো শুল্ক 3 মাসের জন্য স্থগিত করে 9 এপ্রিল চীন বাদে অন্য দেশের উপর 10% শুল্ক বসানোর কথা বলে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে সিপিডির সংলাপে পক্ষে বিপক্ষে মত তুলে ধরেন আলোচকরা। অলরেডি আমাদের কিছু অর্ডারস আর বিং হেল্ড ব্যাক এন্ড আমাদের যে ব্র্যান্ডগুলো আছে ওনারা যেমন যেটা করছে যে আপনার দে আর আস্কিং ফর ডিসকাউন্টস। আমার কাছে মনে হয় উই হ্যাভ অ্যাকচুয়ালি গট মানে আইরনিক্যালি হিউজ অপরচুনিটি। শুল্ক বসানোর বিষয়টি নিছক বাণিজ্যিক নয়, এর সঙ্গে রাজনীতির মারপ্যাচ মনে রাখার পরামর্শ দেন বিশিষ্টজনেরা। He is only importing 20% of his cotton from the United States. Now, are we, in order to accommodate the US by attempting to raise imports, going to compel Shams to say that no, you have to import more cotton from the United States? আমরা প্রথম পদক্ষেপ আমরা কি একটু ভুল করে ফেলেছি। কোথায় ভুল করেছি? আমাদের চিফ অ্যাডভাইজারের যে চিঠিটা গেছে ওই চিঠির মধ্যে প্রথমেই আমরা বলছি আমরা তাদের এই ট্রেড এজেন্ডা, ট্রাম্পের ট্রেড এজেন্ডা সমর্থন করি। ট্রেড এজেন্ডা কি? আমরা মাত্র চায়নার থেকে ফেরত আসলাম, ফেরত এসে বলছি আমরা চায়নার বিরুদ্ধে যে আমেরিকা যে কাজ করছে সেটা আমরা এখন সমর্থন করছি। বাংলাদেশ বছরে 8 থেকে 9 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রাণঘাতী রোগ হিমোফিলিয়ার অন্যতম লক্ষণ অস্বাভাবিক রক্তক্ষরণ। জিনগত ও বংশানুক্রমিক এই রোগে এদেশের কত মানুষ আক্রান্ত তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনায় রক্তরোগ বিশেষজ্ঞরা বলছেন হিমোফিলিয়া রোগটি নির্মূল ও যথাযথ চিকিৎসায় দ্রুতই যুগোপযোগী চিকিৎসা গাইডলাইন অনুমোদন প্রয়োজন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। হেমোফিলিয়া এমন একটি রোগ যার কারণে মানবদেহের সামান্য যে কোনো কাটাছেঁড়ায় রক্তপাত বন্ধ হয় না। হেমোফিলিয়ার মতো রক্তক্ষরণ জনিত রোগটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নেই বললেই চলে। বাংলাদেশ হেমাটোলজি সোসাইটির উদ্যোগে বিশ্ব হেমোফিলিয়া দিবসের আলোচনা। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত ও সঠিক রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসার উপর জোর দেন বিশেষজ্ঞরা। I would like to commend the government of Bangladesh for their unwavering support in this context. একমাত্র সচেতনতা পারে এই রোগটি থেকে, এই রোগটির বৃদ্ধি থেকে আমাদের জনগণকে রক্ষা করতে। এই হিমোফিলিয়ার যে পেশেন্ট আছে যে ট্রিটমেন্টের জন্য টোটাল মানে আমাদের ন্যাশনাল নিড কতটুকু এই অ্যাসেসমেন্টটা আসলে খুবই জরুরি। সঠিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয় এদেশে প্রতি 20 লাখে একজন হেমোফিলিয়াতে ভুগছে। কেন্দ্রীয়ভাবে রোগীর রেজিস্ট্রেশন, চিকিৎসা গাইডলাইন তৈরি ও স্বল্প মূল্যে জরুরি ওষুধ নিশ্চিতের আহ্বান জানান সংশ্লিষ্টরা। রাজ্য মেডিকেল পরিচালক আমাকে বারবার ফোনের বন্ধ অনুরোধ করেছেন আমি যেন এই বছর টাকা দ্রুত দেই এবং বাড়িয়ে দেই, কিন্তু সরকার থেকে টাকা না পাওয়া সম্ভব হয়নি, কারণ এই বছর আর ওপিটা নাই, অপারেশন প্ল্যান না থাকার কারণে এই টাকাটা আমরা পাইনি। এর বিকল্প পদ্ধতি হতে পারে যে মেডিকেল কলেজ হসপিটালগুলো সরাসরি সরকারের কাছে চাহিদা চাইবেন। আমাদের টার্গেট অ্যাচিভ সাধারণত ওয়ার্ল্ড ফেডারেশন হিমোফিলিয়া করেছে 25% করে বাড়াতে, 25% করে বাড়লে আমাদের বছরে সবাই প্রোফাইল অ্যাক্সেসের মধ্যে চলে আসবে। বহুজাতিক প্রতিষ্ঠান রোশের উদ্যোগে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালিতে
বংশ পরম্পরায় বাহিত হেমোফিলিয়া রোগ নির্মূলে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ সংরক্ষণে কার্যকর অগ্রগতির লক্ষ্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সেমিনারে আলোচনা সমালোচনা ও সকল বিভাজনকে পাশ কাটিয়ে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বন সংরক্ষণ জরুরি বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিমাল রাজের রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রাণীকুলের বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণে বন অনাদিকাল থেকে অনন্য ভূমিকা পালন করে আসছে। বনভিত্তিক জীবিকা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু বন উজাড় এবং অপ্রতুল সংরক্ষণ কার্যক্রমের ফলে বিশ্বজুড়ে বনজ সম্পদ হুমকির মুখে পড়ছে, যা খাদ্য নিরাপত্তা সহ সামগ্রিক পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। বন সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে জনসচেতনতা, কার্যকর নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বন ও খাদ্য শীর্ষক সেমিনার। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, নির্বিচার প্রাণ প্রকৃতি ধ্বংসে বৈশ্বিক বিপর্যয় রোধে কার্যকর অংশগ্রহণ ও সচেতনতায় জোর দেন বক্তারা। আমাদেরকে প্রত্যেকটা বিভাগে, ইভেন সম্ভব হলে প্রত্যেকটা জেলাতে আমাদের মডেল ফরেস্ট তৈরি করতে হবে। অন্তত অ্যাটলিস্ট আমরা হয়তো খাদ্য সেখান থেকে পাবো না, আমাদের ছাত্রছাত্রীরা শিখতে পারবে, গবেষণা করতে পারবে। এখন সময় আসছে খাদ্যের জন্য বন তৈরি করা। বনের থেকে খাদ্য না, আমাদের খাবার, আমাদের টিকে থাকার জন্য খাদ্যের বন, এটা আসছে পৃথিবীতে। এখন এটা নিয়ে কথা বলছে। যার যার বাড়ির আঙ্গিনায় একটা বনজ, একটা ফলজ এবং একটা ভেষজ উদ্ভিদের চারা লাগাবেন। লাগিয়ে শুধু হবে না, আগামী বছর যেন ওটা টিকে থাকে তার পরিচর্যা করতে হবে। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে সকল মত পথের ঊর্ধ্বে থেকে কাজ করার প্রত্যয় জানান বিশিষ্টজনেরা। এনজিও, বিশ্ববিদ্যালয়, মিডিয়া হাউসেস, সরকার, আমাদের সবাইকে এক জায়গায় আনতে হবে। বিভাজনের রাজনীতি অনেক রকম ক্ষতি এ দেশকে করেছে। সবচেয়ে বড় ক্ষতি করেছে কি জানেন? টাকা পয়সা এগুলো তো আছেই, তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। প্রকৃতি জীবন আমাদের পরিবেশ সংরক্ষণে আসলেই বড় ভূমিকা পালন করেছে। তিনি এবং তার টিমকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে আমরা এই শরীরে একসাথে হলাম। এই উদ্যোগটুকু জিয়ে রাখতে চাই। প্রকৃতি জীবন সম্পর্কের ব্যাপারে আমার নিজের কিছু পরিকল্পনা আছে, কিভাবে এটিকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রকৃতি জীবন একসাথে হওয়া, আমাদের অন্যান্য সাথীদেরকে নিয়ে আমরা করতে চাই। রাজনৈতিক পট পরিবর্তন যাই হোক, আমাদের দেশের জন্য, আমাদের এই পরিবেশ প্রকৃতির জন্য আমাদের যা করার সেটা কিন্তু আমাদের করতেই হবে। কারণ এটার সাথে কিন্তু আমাদের জীবন জড়িত। সবাই কিন্তু অনেক স্বার্থপর আসলে আমরা, কারণ নিজেরটা শুধু বুঝি। এই যে আশেপাশে যা আছে তাদের কথাও কিন্তু চিন্তা করতে হবে। যে পরিবেশটাকে দিন দিন আমরা রুগ্ন করে ফেলছি। আজকে যত দূষণ আছে সব দূষণের কারণ কিন্তু আমরা লাভের আশায় আমরা কিন্তু একবারও চিন্তা করছি না কি করছি। আর এই যে শর্টকাটে সব কিছু অর্জন, এই মূল্যবোধের যে অবক্ষয়, এই মূল্যবোধের অবক্ষয় কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে আশেপাশে যা আছে সব কিছুকে কিন্তু ভালো রাখতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু এই বাংলাদেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় সেমিনারের আয়োজক বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। বিশ্বজুড়ে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ খাত পর্যটন শিল্প, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে সহায়তা করে। তবে পর্যটকদের অসচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে মারাত্মকভাবে দূষিত হচ্ছে দেশের পর্যটন কেন্দ্রগুলোর পরিবেশ প্রতিবেশ। এতে হুমকিতে পড়েছে দেশের পর্যটন শিল্প।
পর্যটন ও দুর্বল ব্যবস্থাপনা নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। অজানাকে জানা আর অদেখাকে দেখার অদম্য ইচ্ছা থেকেই পর্যটকরা ছুটে চলেন বন জঙ্গল কিংবা সাগর থেকে পাহাড়ে। অবকাশকালীন ভ্রমণের জন্য পর্যটকদের শীর্ষ পছন্দের তালিকায় রয়েছে কক্সবাজার। পাহাড়ি কন্যা, রাঙামাটি, সাজেক কিংবা বান্দরবানও রয়েছে এই তালিকায়। সিলেটের সারি নদী, লালাখাল, রাতারগুল ও সাদা পাথর যেন সর্বদা হাতছানি দেয় পর্যটকদের। তাই তো যে কোনো উৎসব কিংবা উপলক্ষে পর্যটকরা ছুটে যান দেশের এসব পর্যটন কেন্দ্রগুলোতে। তবে পর্যটকদের ছুঁড়ে ফেলা প্লাস্টিক বোতল, পলিথিন, খাবারের প্যাকেট সহ বিভিন্ন আবর্জনায় বর্জ্যের ভাগাড়ে পরিণত হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতিকে করেছে আরও সংকটময়। এতে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন শিল্প। পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় জনসচেতনতার পাশাপাশি পরিবেশ বান্ধব ভ্রমণের কোনো বিকল্প নেই। পরিবেশ বান্ধব ভ্রমণ জনপ্রিয় হলে পর্যটকরা প্রকৃতির সান্নিধ্যে অনাবিল আনন্দ উপভোগ করবেন, পাশাপাশি রক্ষা পাবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সম্পদও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ইউপিডিএফ এর সদস্যদের হাতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনের অবস্থান শনাক্ত করা গেছে। তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চলছে বলে জানিয়েছে সেনা সদর। সেনা সদর আয়োজিত আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানানো হয়। কর্নেল শফিকুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া ছাড়াও সেনাবাহিনী গত 2 মাসে 232টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এছাড়া বিভিন্ন কর্মসূচিতে জঙ্গি সংগঠনের পতাকা ব্যবহারের বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 2 মাসে 320টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত 2 মাসে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত উদ্যোগে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 2457 জনকে এবং এ যাবৎ পর্যন্ত প্রায় 8000 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে। সেনাবাহিনী 320টি অবৈধ অস্ত্র ও 564 রাউন্ড গোলাবারুদ এবং এ পর্যন্ত প্রায় 9000-এর বেশি অবৈধ অস্ত্র ও প্রায় 3 লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। শুধু কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠন, এটা আসলে মনে করার কোনো কারণ নেই। তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে। বিভিন্ন সময়ে রাজধানীতে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া 250টির বেশি মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। নির্দিষ্ট ব্যক্তিদের কাছে মোবাইলগুলো ফিরিয়ে দেওয়ার সময় তেজগাঁও অপরাধ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানান, মোবাইল উদ্ধারে আলাদা একটি টিম তৈরি করা হয়েছে। মোবাইল হারিয়ে গেলে দ্রুত ফেসবুক বা হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড পরিবর্তন করে থানায় জিডি করার পরামর্শ দেন তিনি। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা। গত 2 মাসে 375টি মোবাইল উদ্ধার করেছে তেজগাঁও বিভাগ। বগুড়ায় বিএনপির রাজশাহী বিভাগের জেলা, মহানগর ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। বিকেলে শহরের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, আমিরুল ইসলাম খান আলিম, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন, যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ অন্যরা। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৫ জন নিহত হয়েছেন। বুধবার দক্ষিণ গাজার রাফা শহরে হেলিকপ্টার থেকে গুলি চালায় ইসরায়েলি সেনারা। শহরের বেশ কয়েকটি এলাকায় কমপক্ষে ২৩ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। গাজা শহর ও উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে নতুন করে এই হামলা হয়েছে। শুধু গুলিই নয়, আবাসন আল কাবিরা শহরের নিকটবর্তী খান ইউনিসে কামান হামলাও চালানো হয়। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের পাশাপাশি বুরেজ শিবিরেও আর্টিলারি হামলার খবর পাওয়া গেছে। জাতিসংঘ জানিয়েছে গত ১ মাসে গাজায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। IMF এর $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তি ছাড় হবে কিনা তা জানা যাবে এপ্রিলে বিশ্ব ব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকের পর। সংবাদ সম্মেলনে এটা জানিয়েছেন IMF এর সফররত মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। প্রায় 2 সপ্তাহ সফর শেষে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলটি আশ্বস্ত করে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে IMF। অন্তর্বর্তী সরকার অবশ্য আশা করছে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ আগামী জুনে একসঙ্গে পাওয়া যাবে। 6 দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিকের শিক্ষার্থীদের সঙ্গে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। আলোচনার নামে প্রতারণা করা হয়েছে বলে বৈঠক শেষে জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 6 দফা দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা। পরে আলোচনার আশ্বাসে কর্মসূচি সাময়িক স্থগিত করেন তারা। দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে আলোচনায় ডাকা হয় আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীদের, কিন্তু মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন শিক্ষা উপদেষ্টা কিংবা সচিব কেউ নেই। পরে কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিবের সাথে প্রায় 3 ঘন্টা বৈঠক করেন শিক্ষার্থীরা। আজকে আমাদের সাথে সম্পূর্ণ প্রতারণা করা হয়েছে। কারণ উল্লেখ করছি, আমাদেরকে রাতের বেলা যখন জানানো হয় আপনাদের দাবিগুলো সবগুলোই যৌক্তিক, সরকার কর্তৃপক্ষ অবশ্যই মেনে নিবে। এমনকি বলা হয়েছে আপনারা যাদের যাদের সাথে বসতে চান তাদের নাম উল্লেখ করেন, আপনাদের বৈঠকের ব্যবস্থা আমরা করছি, আপনারা আমাদের সাথে নেগোসিয়েশনে আসেন। আমরা তারপরেও আমাদের হার্ডলাইনে অবস্থান করেছি। আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত আমরা বৈঠকে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শিথিল থাকবে। এভাবে আলোচনায় ডাকাকে প্রতারণা হিসাবে দেখছেন শিক্ষার্থীরা। আমাদেরকে এভাবে ডেকে কোনো তারা কোনো সমাধান প্রদান করতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে। 6 দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা যৌক্তিক সময় দিতে চান। সেক্ষেত্রে দাবি মেনে নেওয়া হবে সরকারের পক্ষ থেকে, এমন নিশ্চয়তা চেয়েছেন তারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। 6 দফা দাবি আদায়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীতে মশাল মিছিল করেছেন। রাতে তেজগাঁওয়ের ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল শেষে তারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে মন্ত্রণালয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বৈঠক শেষ হয়। চট্টগ্রামে এসএসসি পরীক্ষার সময় তীব্র গরমে অপেক্ষমান থাকা অভিভাবকদের বসার জন্য ছাউনি ও চেয়ারের ব্যবস্থা এবং কোমল পানীয় বিতরণ করা হয়েছে। নগরীর পাঁচলাইশ অঙ্কুর স্কুল সহ 12টি শিক্ষা প্রতিষ্ঠানে জনকল্যাণমূলক এইসব আয়োজন করেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাসব্যাপী প্রতিটি পরীক্ষায় অভিভাবকদের জন্য এই আয়োজন রাখার ঘোষণা দেন তরুণ বিএনপি নেতা সাইদ আল নোমান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন, বিগত ৮ মাসে দেশে কিছুই সংস্কার হয়নি, এখনো ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হবিগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল সালাম বলেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ইতিহাস বিকৃত করা হয়েছে। জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস এবং অন্যরা। বিএসসি ডিগ্রি ছাড়া কাউকে প্রকৌশলী হিসেবে স্বীকৃতি না দেয়া এবং উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি পাস গ্র্যাজুয়েটদের আবেদনের সুযোগ সহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন নামে একটি সংগঠন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৌশল খাতে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের পদবি ও বেতন গ্রেডে বৈষম্য নিরসন করে ১০ম গ্রেডে সবাইকে আবেদনের সুযোগ দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এই সময় সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ ও পদোন্নতির দাবি জানান তারা। গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদী র্যালি ও মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা। বিকেলে রাজধানীর বিজয়নগর থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত প্রতিবাদী র্যালি করে বধির সমাজ। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে গাজায় নারী ও শিশুদের হত্যা করছে তাতে কারোরই নীরব থাকার সুযোগ নেই। জাতীয় বধির সংস্থার তত্ত্বাবধায়ক স্বপন কুমার হালদারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা সরকারি বধির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, জাতীয় বধির সংস্থার সদস্য সচিব আব্দুল জব্বার সহ অন্যরা। এবারে রয়েছে খেলার খবর। আগামী ২৫শে এপ্রিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৬তম আসর হবে। ঐতিহাসিক লালদিঘি ময়দানে এই দিন বিকেল ৪টায় দেশের জনপ্রিয় এই বলি খেলা অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী বলি খেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ১১, ১২ এবং ১৩ই বৈশাখ দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা হবে। এবারের বলি খেলার স্পন্সর হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। জব্বারের বলি খেলা সফল করতে লালদিঘি মাঠের প্রস্তুতি কাজ শুরু হয়েছে। আয়োজক কমিটি এবং গ্রামীণফোনের কর্মকর্তারা মাঠ পরিদর্শন সহ প্রস্তুতি কাজ শুরু করেন। সে সময় উপস্থিত ছিলেন মেলা কমিটির সাধারণ সম্পাদক ও মরহুম আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল, বলি খেলার প্রধান রেফারি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বলি, চ্যানেল আই এর বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ, মেলা কমিটির সদস্য আলী হাসান রাজু, আক্তার আনোয়ার চঞ্চল, গ্রামীণফোনের ঢাকা বিজনেস সার্কেলের মার্কেট কমিউনিকেশন হেড মোহাম্মদ কামাল হোসাইন, মার্কেটিং অ্যান্ড ডিজাইন এক্সপার্ট মোহাম্মদ আরিফ, চট্টগ্রামের মার্কেটিং কমিউনিকেশনস হেড আব্দুল্লাহ নূর সহ অন্যরা। ১৯০৯ সালে মরহুম আব্দুল জব্বার সওদাগর এই ঐতিহাসিক লালদিঘি ময়দানে এই জব্বারের বলি খেলা নামে খেলার প্রচলন করেছিলেন। তখনকার ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে একত্রিত করার জন্য, শারীরিক কসরত শেখানোর জন্য যে আয়োজনের, তার পরিপ্রেক্ষিতে আগামী শুক্রবার ২৫শে এপ্রিল এই ঐতিহাসিক লালদিঘি মধ্যে তার ১১৬তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এরই মধ্যে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি। কাবাডিতে প্রথমবারের মতো ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী কাবাডি দল। স্বাগতিক নেপালের বিপক্ষে এই ম্যাচগুলো হবে কাঠমান্ডুতে। ২০ এপ্রিল প্রথম ম্যাচ সামনে রেখে শনিবার ঢাকা ছাড়বে কাবাডি দলের মেয়েরা। নেপালে বাংলাদেশ দলের এই সফরে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ঘরোয়া ক্রিকেট বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। স্পন্সর নাম ঘোষণা, বাংলাদেশের মেয়েদের প্রস্তুতি এবং দল ঘোষণা নিয়ে অলিম্পিক ভবনে সংবাদ সম্মেলন করে ফেডারেশন। এই সময় নেপালে অনুষ্ঠেয় কাবাডি সিরিজে জয়ের লক্ষ্যের কথা জানায় টিম বাংলাদেশ। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বাংলাদেশের আহ্বান। ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে মুক্তিযুদ্ধের আগের পাওনা ফেরতের দাবি। বিচার বিভাগের সংস্কার শুরু শিগগিরই। কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়িয়ে কমানো হলো গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা।
অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা। গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সনদ তৈরি করছে ঐকমত্য কমিশন। বিএনপি যৌক্তিক সংস্কারের পক্ষে বলে বৈঠকে অভিমত। সংস্কার ছাড়া নির্বাচন অতীতের মতো খারাপ হবে বলে মনে করে জামায়াত। জাতির প্রত্যাশা পূরণ হলে ফেব্রুয়ারির আগেই ভোট হতে পারে মন্তব্য। এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃত জীবন ফাউন্ডেশনের সঙ্গে একসাথে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বন সংরক্ষণ জরুরি মন্তব্য। এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।